সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। নীলফামারী অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসটি উপভোগ করছো, তোমাদের ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে বিষয়টি পড়ব, সেই বিষয়টি পড়ার আগে আমরা একটা গান শুনে নেই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু গানটা শুনবো, গানটা শুনে দেখব যে আসলে এটা কি বলছে বা গানের ভাষাটি কী। তাহলে আসো আমরা একটু গান শুনে নেই। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা তাহলে বুঝে গেছি যে আজকে আমাদের পাঠের শিরোনামটা কী। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, তাই না? হ্যাঁ, ঠিক বলেছ। আজকে আমাদের পাঠের শিরোনাম হচ্ছে জন্মভূমি। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠের বিষয় কি? হ্যাঁ, ঠিক বলেছ, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে জন্মভূমি। তো আমরা জন্মভূমি পড়ব, জন্মভূমি সম্পর্কে জানব। তার আগে একটু চলো দেখে নেই যে এই পাঠ শেষে আমরা কি কি বলতে পারবো। এই পাঠ শেষে আমরা যা বলতে পারবো, কবি পরিচিতি বলতে পারবো, কবিতাটি আবৃত্তি করতে পারবো, অর্থাৎ জন্মভূমি কবিতাটি আমরা সমুচ্চারিত কণ্ঠে আবৃত্তি করতে পারবো, শব্দের অর্থ সম্পর্কে বলতে পারবো, অর্থাৎ এই কবিতাটিতে কি কি শব্দ রয়েছে সেই শব্দের অর্থ সম্পর্কে আমরা বলতে পারবো, মাতৃভূমির প্রতি ভালোবাসা বর্ণনা করতে পারবো, অর্থাৎ মাতৃভাষার প্রতি আমাদের যে ভালোবাসা রয়েছে সেই ভালোবাসাটুকু আমরা কি করতে পারবো, বর্ণনা করতে পারবো। তাহলে আজকে আমরা জানলাম যে জন্মভূমি কবিতা থেকে আমরা কি কি জানবো, কবি পরিচিতি সম্পর্কে বলতে পারবো। তারপর শিক্ষার্থীরা কি করতে পারবো, কবিতাটি আবৃত্তি করতে পারবো। তারপর কি করতে পারবো, শব্দের অর্থ বলতে পারবো। তারপর মাতৃভূমির প্রতি ভালোবাসা বর্ণনা করতে পারবো, যা ইতিমধ্যে কিন্তু আমরা গানটিতে পেয়েছি। শিক্ষার্থীরা, তোমরা যারা ক্লাসটি উপভোগ করছো এবং যাদের দেখছো না,
যারা দেখছো তারা ক্লাসটি শেয়ার করে দাও, শেয়ার করে দিয়ে অন্যকে ক্লাসটি দেখার সুযোগ করে দাও। জন্মভূমি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কি পড়ছিলাম? জন্মভূমি কবিতাটি পড়ছিলাম। তাহলে জন্মভূমি কবিতাটি তোমরা ঝটপট তোমাদের বইটি বের করে নাও এবং বইয়ের তোমাদের 55 পৃষ্ঠা অর্থাৎ 54 পৃষ্ঠাটি বের করো। আমরা প্রথমেই বলেছি কবিতাটি পড়ে আমরা কি সম্পর্কে জানতে পারবো? কবি পরিচিতি সম্পর্কে জানতে পারবো। তাহলে দেখো, জন্মভূমি কবিতাটি কে লিখেছেন? জন্মভূমি কবিতাটি লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এশীয়দের মধ্যে একজন অন্যতম কবি ছিলেন। তাহলে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7ই মে অর্থাৎ 25শে বৈশাখ জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা কোথায় জন্মগ্রহণ করেন? আর একবার আমরা রিড আউট করি যে রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7ই মে 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর 17 বছর বয়সে বিলেতে গিয়েছিলেন ব্যারিস্টারি পড়ার জন্য। কোথায় গিয়েছিলেন? হ্যাঁ, ঠিক বলেছ, মাত্র 17 বছর বয়সে বিলেতে গিয়েছিলেন ব্যারিস্টারি পড়ার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি বা সাহিত্যিকই ছিলেন না, তিনি ছিলেন একজন চিন্তাবিদ, লেখক, নাট্যকার, উপন্যাসিক, একাধারে অনেক গুণে গুণান্বিত ছিলেন এই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হচ্ছে কি সোনার তরী, গীতাঞ্জলি, বলাকা, গোড়া, ঘরে বাইরে, শেষের কবিতা, আরও অনেক। এর মধ্যে শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এর মধ্যে গীতাঞ্জলি কাব্যের জন্য অর্থাৎ 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন আমাদের এই এশীয়দের মধ্যে অন্যতম একজন বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর শিশুদের জন্য শিশু ভোলানাথ খাপছাড়া লিখেছিলেন। কি লিখেছেন তোমাদের জন্য? হ্যাঁ, তোমাদের জন্য লিখেছেন শিশু ভোলানাথ ও খাপছাড়া নামক গ্রন্থ ছোটদের জন্য। এছাড়া সোনার বাংলা রচিত তার সোনার বাংলা রচিতটি পরবর্তীতে আমাদের দেশে কি হয়েছিল? জাতীয় সঙ্গীত নামে আখ্যায়িত হয়েছে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট 22শে শ্রাবণ কলকাতায় মৃত্যুবরণ করেন। কত খ্রিস্টাব্দে শিক্ষার্থীরা? কত খ্রিস্টাব্দে? 1941 খ্রিস্টাব্দে 7 আগস্ট 22শে শ্রাবণ কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম কবি পরিচিতি সম্পর্কে। কবি পরিচিতি, জন্মভূমি কবিতাটি কে লিখেছেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমরা কবি পরিচিতি সম্পর্কে জানলাম। এবারে আমরা কি সম্পর্কে জানব? শব্দের অর্থ সম্পর্কে জানব। তার আগে শব্দের অর্থ জানার আগে আমরা কবিতাটি একবার আবৃত্তি করি। জন্মভূমি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা যখন আবৃত্তি করছি আমরা কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলবো না, কি বলবো? জন্মভূমি রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জনম আমার জন্মেছে এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি না তোর ধনরতন আছে কি না রানীর মতো, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। কোন বনেতে জানি না ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো,
ওই আলোতে নয়ন রেখে মুতব নয়ন শেষে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেক সুন্দরভাবে কবিতাটি আবৃত্তি করতে পারবে বলে আমি আশা করছি। তাহলে এবার আমরা চলো যাই শব্দের অর্থ সম্পর্কে জানি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু বোর্ডের দিকে তাকাই। সার্থক, সার্থক শব্দের অর্থ কী? সার্থক শব্দের অর্থ হচ্ছে সফল। অর্থাৎ দেখো, আমরা বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করছি। পরীক্ষার ক্ষেত্রে সফলতা অর্জন করছি, কোনো প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে যেও কিন্তু আমরা সফলতা অর্জন করছি। এছাড়াও আমরা যে ক্ষেত্রে সফলতা অর্জন করছি, আমাদের বিভিন্ন কর্মক্ষেত্রেও আমরা ভালো কাজ করলে কিন্তু সফলতা অর্জন করি। তাহলে সার্থক শব্দের অর্থই হচ্ছে সফল। সার্থক শব্দের অর্থ কি? সফল। তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে বইয়ে দেখো, জনম, জনম অর্থ কি? জ, হ্যাঁ, বর্গের জ, ন আর ম। জনম অর্থ কি? জনম অর্থ জন্ম। জন্ম কি বানান হবে? জ নয় ম। এখানে একটু শিক্ষার্থীরা আমি বলতে চাই যে অনেকে জন্ম না বলে কিন্তু বলছে জন্ম। অর্থাৎ দেখো, আমরা অনেক সময় বলেছি যে অমুকের জন্ম হয়েছে, আবার বলছি আজ আমার জন্মদিন। কি বলছি? আজ আমার জন্মদিন। কিন্তু সেখানে জন্ম না হয়ে কি উচ্চারণ হবে? জন্মদিন। বর্গের জ, দন্তে নয় ম। একেবারে ঠিক বলেছ তোমরা। তাহলে জনম অর্থাৎ জন্ম। এরপরে আসি মুতব। মু, দ আর ব। বয় ওকার কিন্তু না। তা যদি আমরা বলি মুতব, তাহলে বয় ওকার, মুতব। মুতব অর্থাৎ হচ্ছে বন্ধ করা বা বুঝবো। কখন বুঝবো? বুঝবো অর্থাৎ বন্ধ করা। মুতব অর্থাৎ কি? বন্ধ করা। যেমন আখি, এই কবিতাটিতে আখির কথা বলা হচ্ছে। আখি অর্থাৎ চোখ, চোখের কথা বলা হচ্ছে। একটা লাইন দেখো, আখি মেলে তোমার আলোয় প্রথম আমার চোখ জোড়ালো। আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো। অর্থাৎ আমি যখন চোখ মেললাম, তোমাকে দেখেই আমার কি হয়ে গেল? মন, চোখ সব জুড়িয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে এখানে আখি অর্থাৎ চোখ। তাহলে আমরা আজকে কি পড়লাম শিক্ষার্থীরা? আমরা পড়লাম কি? হ্যাঁ, আমরা কবি পরিচিতি সম্পর্কে জেনেছি। আমরা কবিতাটি আবৃত্তি করেছি এবং শব্দার্থ সম্পর্কে আমরা জানলাম। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যা জানলাম, অর্থাৎ যা পড়লাম, যা বলতে পারলাম, তা তোমরা আশা করি নিশ্চয়ই বোধগম্য হয়েছে বা তোমরা এতক্ষণে সেগুলো বলতে পারবে। তাহলে আমি বলতে চাই যে রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7ই মে 25শে বৈশাখ জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলতে গেলেই আমরা বুঝি যে আমাদের একটা বিশ্ব কবি, বিশ্বের একটা ভাব রয়েছে। যেই কবিতাটি তোমরা আজকে ক্লাস 6 পড়েছো, রবীন্দ্রনাথ সম্পর্কে জেনেছো, আস্তে আস্তে বড় ক্লাসেও তোমরা রবীন্দ্রনাথ সম্পর্কে ব্যাপকভাবে জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমি মুছে দেই এগুলি। এরপর আমরা কি জানবো? কবিতাটি সম্পর্কে। আসলে প্রথমে তোমাদের একটা গান শুনিয়েছিলাম,
কী গান? হ্যাঁ, একটা দেশের গান শুনিয়েছি না, জন্ম আমার ধন্য হলো মা গো। এই যে জন্মের কথা বলা হচ্ছে, একটু খেয়াল করে দেখো কবিতাটিতে কিন্তু জন্ম, মা সবটাই কিন্তু উঠে এসেছে। তাহলে এই গানের সাথে কবিতাটি অনেক মিল রয়েছে। শেষমেশ কবিতাটি পড়ে কী হবে? মাতৃভূমি অর্থাৎ আমার দেশের প্রতি যে ভালোবাসা রয়েছে সেই ভালোবাসাটুকু আমি বর্ণনা করতে পারবো। তাহলে আমরা একটু দেখি, মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধ জাগিয়ে তোলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে তোলা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এই কবিতায় জন্মভূমি, কবির মমত্ববোধ ও গভীর দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে। এই দেশে জন্মগ্রহণ করে কবি জন্মভূমিকে ভালোবাসতে পেরেই তার জীবনের সার্থকতা অনুভব করেছেন। কবি এই রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশে জন্মগ্রহণ করে আমার জীবন আজ কি হয়েছে? সার্থক হয়েছে। কবির জন্মভূমি অজস্র ধনরত্নের আকর কিনা তাতে তার কিছুই যায় আসে না। কবি বলছে যে আমার দেশে ধন সম্পদের বিশাল স্তূপ আছে কিনা তাতে আমার বিন্দু মাত্র কি আগ্রহ নেই, কারণ তিনি এই মাতৃভূমির স্নেহ ছায়ায় যে সুখ ও শান্তি লাভ করেছেন তা অতুলনীয়। কবি বারবারই বলছেন আমি এই মাতৃভূমির স্নেহ ছায়ায় যে সুখ লাভ করেছি তা আসলে অতুলনীয়, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। জন্মভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে কবি আজ মুগ্ধ। অর্থাৎ আমাদের দেশের প্রকৃতির মধ্যে রয়েছে নদী, নালা, পাহাড়, পর্বত, এই যে অপরূপ সৌন্দর্য, এই সৌন্দর্যের মহিমায়, ঐশ্বর্যে কবি আজ মুগ্ধ, কবি আজ বিমোহিত। জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো। এসব কবির মনকে কি করেছে? আকুল করে রেখেছে। এই দেশের মাটিতে জন্ম নিয়ে এই সূর্যলোকে কবির চোখে পরিপূর্ণতা এনে দিয়েছে বা পরিপূর্ণভাবে জুড়িয়েছে। তাই কবির একান্ত ইচ্ছা এই সূর্যলোকের, এই দেশের মাটিতেই তিনি যেন চিরনিদ্রায় শায়িত হওয়ার সুযোগ পান। কী হওয়ার সুযোগ পান? শায়িত হওয়ার সুযোগ পান। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ থেকে, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ ধরে যে কবিতাটি পড়লাম, অর্থাৎ কবিতাটি পড়ে আমরা বলতে পারবো অবশ্যই যে কবি এই জন্মভূমি কবিতাটিতে কি বর্ণনা করতে চেয়েছেন। কবি অবশ্যই বর্ণনা করতে চেয়েছেন যে এই দেশের আনাচে কানাচে যত ধন সম্পদ লুকিয়ে রয়েছে তাতে কবির বিন্দু মাত্র কি নেই? আগ্রহ নেই। তিনি জানেন এই দেশের, এই মাতৃভূমির যে অফুরন্ত সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যে কবি আজ বিমোহিত, মুগ্ধ। তাহলে শিক্ষার্থীরা, আমরা কবি পরিচিতি সম্পর্কে জেনেছি, অর্থ সম্পর্কে জেনেছি, তারপরে কবিতাটি পড়তে পেরেছি এবং আমরা আজ বর্ণনা করতে পারবো যে আমাদের দেশের মাতৃভূমির প্রতি আমার ভালোবাসার যে সৌন্দর্য লুকিয়ে রয়েছে সে সম্পর্কে আমরা অনেক জানতে পেরেছি বা আমরা বলতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? এতক্ষণে তোমরা নিশ্চয়ই আমার ক্লাসটিকে শেয়ার করে দিয়েছো অন্যকে দেখার জন্য। তো আজকে আমরা মূল্যায়নে যাব। যে মূল্যায়নে আমরা একটু দেখি কবি কত সালে, এখানে হবে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ
করেন। শিক্ষার্থীরা বলো কত সালে জন্মগ্রহণ করেন? হ্যাঁ, 1861 খ্রিস্টাব্দে। কত সালে? 1861 খ্রিস্টাব্দে। এই তো তোমরা অনেক চমৎকার বলতে পারো। তারপর কত বছর বয়সে তিনি গীতাঞ্জলি কাব্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন? কত সালে? কত সালে কত সালে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? কত সালে শিক্ষার্থীরা? 1913 সালে। কত সালে পেয়েছেন? 1913 সালে। আর একটা দিই, তার উল্লেখযোগ্য গ্রন্থ কি? তার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ, উল্লেখযোগ্য একটি লিখলেও হবে। উল্লেখযোগ্য গ্রন্থ সোনার তরী। তবে শিক্ষার্থীরা এখানে একটু খেয়াল করে দেখো, তার উল্লেখযোগ্য গ্রন্থ এখানে অপশন দেয়া আছে। সেক্ষেত্রে এখানে আমি একটাই উত্তর লিখলাম যেহেতু জায়গার স্বল্পতার কারণে, কিন্তু এখানে দেখো অপশন দেয়া থাকবে। তার উল্লেখযোগ্য গ্রন্থ কি? তাহলে আমরা মূল্যায়নে দেখতে পেলাম সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিই। তোমাদের বাড়ির কাজ হচ্ছে দেশপ্রেম ছড়া, কবিতা বা গল্প প্রবন্ধ রচনা করে একটি নমুনা দেয়াল পত্রিকা তৈরি করে আনবে। একটি নমুনা একটি নমুনা দেয়াল পত্রিকা তৈরি করো। এটাই থাকবে তোমাদের বাড়ির কাজ, একটি নমুনা দেয়াল পত্রিকা তৈরি করো। তার আগে আমি বলে দিই এটাতে কি থাকবে। দেশভিত্তিক, অর্থাৎ আমরা যেহেতু কি পড়ছি, জন্মভূমি কবিতাটি পড়ছি, তো জন্মভূমি কবিতাটি পড়ছি সেহেতু অবশ্যই আমাদের দেশভিত্তিক কিছু কবিতা, কিছু গান, কিছু গল্প বা কিছু প্রবন্ধ থাকা উচিত, তাই না? তাহলে কি থাকবে? গল্প, অবশ্যই ছোট গল্প, তারপরে কি হচ্ছে কবিতা, প্রবন্ধ এবং কি থাকতে পারে? গান থাকতে পারে। অর্থাৎ দেখো এগুলি তোমরা নিজেরাই কিন্তু তৈরি করতে পারো। অনেকে আছো তোমাদের মধ্যে কি সুন্দর করে গল্প বলতে পারো, আবার অনেকে আছে কবিতা লিখতে পারো, আবার অনেকে আছে প্রবন্ধ নিতে পারো। এই প্রবন্ধ নেওয়ার ক্ষেত্রে তোমরা বিভিন্ন মুক্তিযুদ্ধভিত্তিক বই নিতে পারো। দেশের কিছু কবিতা আছে, দেশের অনেক গান আছে, সেখান থেকে নিতে পারো। এবং শেষে হচ্ছে গান, যে গান যে পুরাটাই হতে হবে এমন কোনো না, হয়তো প্রথম গানের অন্তরাটা হয়ে গেল, এরকম দেশভিত্তিক দেশের জন্য যে গানগুলো আছে সেগুলো তোমরা কালেক্ট করে নিতে পারো। নিয়ে এই যে একটা নমুনা দেয়াল পত্রিকায় তোমরা এটা সংযোজন করে আনবে। অর্থাৎ তোমাদের বাড়ির কাজ থাকলো। আবার আগামী সপ্তাহ, যেহেতু আজকে হচ্ছে বুধবার, পরের বুধবার আবার তোমাদের সাথে আমার দেখা হবে এই ক্লাসটি। সুপ্রিয় শিক্ষার্থী,
এতক্ষণ ধরে তোমরা যে যেখান থেকে এই অনলাইন ক্লাসটি উপভোগ করলে তোমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা জানি প্যান্ডামিক সিচুয়েশনে আমরা এখনও স্কুলগুলোতে যেতে পারছি না, আর স্কুলগুলোতে যেহেতু আমরা যেতে পারছি না সেজন্য বর্তমান সরকার আবার অনলাইন ক্লাসের নেওয়ার একটা নির্দেশ জারি করেছেন এবং অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা চাই তোমরা আমাদের সাথে থাকবে, আমাদেরকে সহযোগিতা করবে। আজ এ পর্যন্তই, আবার আগামী সপ্তাহে অর্থাৎ আগামী বুধবার তোমাদের সাথে দেখা হবে ঠিক একই সময়ে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।